প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে কলেজে অবস্থান করতেছো এবং বোর্ড থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছে সেগুলোর ওপর তোমরা দক্ষতা অর্জন করছো এবং সুন্দরভাবে সম্পাদন করছো নিজ দায়িত্বে। তো আমরা আমাদের পরবর্তী কাজ হিসেবে কিছু আগায় রাখতে চাই। আজকে আমরা যে নতুন বিষয়টা, যে নতুন অধ্যায়টা শুরু করব সেটা হলো স্থির তড়িৎ, অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এবং এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে সেটার জন্য এটা গুরুত্বপূর্ণ। অধ্যায়টা তোমরা এসএসসির সাথে পরিচিত, তারপরও আমরা সেইগুলো ধারণা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং এইখানে যে সিলেবাস, যে পাঠ্যক্রম আছে সেই জিনিসটা আমরা তোমাদেরকে শেখাবো। এই অধ্যায়টা শেষ করার জন্য তোমরা শেষ করতে পারলে যে দক্ষতাগুলো অর্জন করবা, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তার জন্য আমরা আজকে যে পড়াটা শুরু করব সেটা হলো এই চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা। সেটা হলো, দেখতেই পাচ্ছ, আধান, কোয়ান্টায়ন, কুলম্ব বল, এক কুলম্ব তড়িৎ মাধ্যমাঙ্ক, এই কয়েকটা বিষয় আজকে আমরা শেখাবো। কারণ এই স্থির তড়িৎ অধ্যায়টা আধান স্থির এবং স্থির আধানে যে কি কি ঘটনা ঘটে, তার কি ক্ষমতা, অর্থাৎ এবং এটার সে ব্যবহার আমরা শিখতে পারবো। যেখানে আধান আছে মনে রাখবা সেখানে একটা ক্ষেত্র আছে। কিছু কিছু মাছ আছে যে মাছের কাছে যেতে পারে না, কারণ সে এমন একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে, সেই তড়িৎ ক্ষেত্রের কারণে মানুষের মৃত্যু ঘটে। তোমরা বজ্রপাত দেখেছো, সেই বজ্রপাতের কারণ কি? সেই স্থির তড়িৎ। তোমরা ফটোকপি মেশিনে যে ফটোকপি দেখো, কাগজটা ফটোকপি হয়ে আসছে, সেই ঘটনাটাও স্থির তড়িৎ। এই অধ্যায়তে আমরা স্থির তড়িতে সুতরাং একটা আধান দিব, আধান থেকে যে তড়িৎ ক্ষেত্র হয়, তড়িৎ বিভব হয়, সেইগুলো নির্ণয় করা শিখব এবং এইগুলো শিখলে তার আমরা প্রয়োগ তখন করতে পারব। তো দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টারের শুরুতেই বারবার আসছে একটি কথা, আধান। ইংরেজিতে বলা হয় এটাকে চার্জ। চার্জটা কি? এটা কেবলমাত্র মৌলিক কণিকার একটা বৈশিষ্ট্য। মৌলিক কণিকা তোমরা জানো কোনগুলো মৌলিক কণিকা? মৌলিক কণিকা যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত। অনেকগুলো মৌলিক কণিকা, তোমরা কণিকা অনেকগুলো আছে, কিন্তু মৌলিক কণিকা যেগুলো আমরা স্থায়ী পাই, সেই কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা এই দুইটা নিয়ে দেখি, ইলেকট্রন এবং প্রোটন, এদের ভিতরে এক ধরনের ধর্মের উদ্ভব হয়। এই বিশেষ ধর্মটাকে বলবো আমরা চার্জ। যে ধর্মের কারণে দেখি সে অন্য একটা সমধর্মী পদার্থকে বিকর্ষণ করে, যার চলাচলে চলতড়িতের সৃষ্টি হয়, যার চলাচলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এই কণিকা দুটোর এমন একটা ধর্ম আছে যে ধর্মের কারণে আমরা কি দেখতে পাই? তার সমধর্মী অন্য একটা পদার্থকে বিকর্ষণ করে, যার চলাচলে চলতড়িৎ সৃষ্টি হয় এবং যার চলাচলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে আমরা যদি বলি যে আধান কাকে বলে, আধান হলো মৌলিক কণিকার একটি বৈশিষ্ট্য, যার কারণে চলতড়িৎ বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বা আধানটা স্থির থাকলে স্থির তড়িতের সৃষ্টি হয়। আমরা এটুকু বললেই হবে যে চার্জ কি? মৌলিক কণিকার একটি বিশেষ ধর্ম। তো আমরা সেই এই আধান যেই ধর্মটা নিয়ে করব, সেই ধর্মটার একটা বিশেষ ধর্ম, সেটা হলো আধান। এই আধানের কারণে সে অন্য একটা আধানের উপর বল প্রয়োগ করে, যার চলাচলে তড়িতের সৃষ্টি হয়। তাহলে আমরা কোন ধর্ম নিয়ে শিখছি? যার কারণে একটা আধান, মানে একটা কণিকা সমধর্মী আর একটা কণিকাকে সমধর্মী কণিকাকে বিকর্ষণ করে, যার চলাচলে চলতড়িতের সৃষ্টি হয়। সহজ কথায় আমরা
থিওরিটিক্যালি এত চিন্তা না করে আমরা বলবো যে ইলেকট্রন এবং প্রোটনের ধর্ম, এই ধর্মটাকে বলছি চার্জ, এই ধর্মটাকে বলছি চার্জ, এবং ইলেকট্রনের চার্জটাকে বলছি নেগেটিভ, এবং প্রোটনের চার্জটাকে বলছি পজিটিভ। এই আমরা যে বিদ্যুৎ পাচ্ছি সেই বিদ্যুৎটা সেটা চার্জের চলাচলের কারণেই হচ্ছে। এখন চার্জটা আরো ক্লিয়ার হবে যদি আমরা চার্জের উদ্ভবটা আলাপ করি। চার্জের উদ্ভবটা আলাপ করলে চার্জ জিনিসটা আমরা আরেকটু নিশ্চিতভাবে বলতে পারবো। যখনই কোনো পদার্থে ইলেকট্রনের ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ আমরা জানি এটা পরমাণু নিরপেক্ষ। পরমাণু নিরপেক্ষ মানে এইখানে যতটি প্রোটন আছে তার বাইরে ততটি ইলেকট্রন আছে, অর্থাৎ প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান। ইলেকট্রনের সংখ্যা সমান। কিন্তু যদি কোনো পরমাণুতে ইলেকট্রন যা ছিল তার চাইতে বেশি থাকে, অথবা যা থাকে তার চাইতে যদি কম থাকে, তাহলে ওই পরমাণুতে একটা ধর্মের উদ্ভব হয়। সেই ধর্মটাকে বলবো আমরা আধানগ্রস্ত বা চার্জড পরমাণু। রসায়ন শিখেছে, এটাকে বলবো আমরা আয়নিত পরমাণু। তাহলে চার্জের উদ্ভব কি? কোনো পরমাণুতে ইলেকট্রনের আধিক্য বা ঘাটতি ঘটলে ওই পরমাণুতে যে ধর্মের সৃষ্টি হয় সেই ধর্মটাই হলো চার্জ। যেমন ধরো আমরা সোডিয়াম পরমাণু যদি চিন্তা করি, 11টা প্রোটন আছে, চারিদিকে 11টা ইলেকট্রন আছে। কিন্তু তুমি যদি একটা ইলেকট্রনকে সরায় দাও, তাহলে আমরা পাবো কত? 11টা প্রোটন প্লাস 10টা ইলেকট্রন। কিভাবে পেলাম? একটা ইলেকট্রন সরায় ফেলি। তাহলে এই সোডিয়ামটা কিসে পরিণত হলো? ইলেকট্রন চলে গেল, ওটাকে বলবো আমরা ইলেকট্রন, অর্থাৎ ঋণাত্মক চার্জ কমে গেছে, অর্থাৎ সে তখন কি হয়েছে? ধনাত্মক চার্জগ্রস্ত হয়েছে। ঠিক আছে। আবার দেখো ক্লোরিন, 17টা প্রোটন এবং 17টা ইলেকট্রন, সেখানে যদি একটা ইলেকট্রন যুক্ত হয় তাহলে 18টা ইলেকট্রন হবে, অর্থাৎ যা ছিল তার চাইতে একটা বেশি ইলেকট্রন হলো, তখন এটা ঋণাত্মক চার্জগ্রস্ত হলো বলা যায়। তাহলে ইলেকট্রন যদি বেশি হয় তাহলে সেটা ঋণাত্মক চার্জ, ইলেকট্রন যদি কম থাকে তাহলে সেটা বলবো ধনাত্মক চার্জ। তাহলে কি বুঝবো? কোনো পরমাণুতে যতটি ইলেকট্রন থাকার কথা তার চাইতে যদি বেশি থাকে তাহলে বুঝবো কতটি সে ঋণাত্মক চার্জগ্রস্ত, এবং যদি ইলেকট্রন কম থাকে, যতটি কম থাকবে ততটি ধনাত্মক চার্জগ্রস্ত। যেহেতু ইলেকট্রনের আদান প্রদানের কারণেই চার্জের উদ্ভব হয়, সেই কারণে প্রত্যেকটা পদার্থে চার্জের পরিমাণ যদি নির্ণয় করি, সেটা কি হবে? ইলেকট্রনের গুণিতক। অর্থাৎ কোন পরমাণুতে, ধরো এই পদার্থে চার্জ কত? চার্জ কত হবে? অবশ্যই ইলেকট্রনের পূর্ণ গুণিতক হবে। এন এর মান 1, 2, 3, কারণ ইলেকট্রনের আদান প্রদানের কারণে চার্জের সৃষ্টি হয়। সুতরাং আমরা বলতে পারি কোন পদার্থের চার্জ কত হবে? তাহলে চার্জ হবে Ne, অর্থাৎ E মানে ইলেকট্রনের চার্জ এবং N মানে আমরা বলবো সংখ্যা, কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। সুতরাং কোনো পদার্থে চার্জ পাবা ইলেকট্রনের গুণিতক, এর বাইরে চার্জ পাবা না। এই যে কোনো পদার্থে ইলেকট্রনের গুণিতক চার্জ পাওয়ার ঘটনাটাকে বলবো আমরা চার্জের কোয়ান্টাম। তাহলে চার্জের কোয়ান্টাম মানে কি? কোনো পদার্থে চার্জ হবে ইলেকট্রনের গুণিতক পরিমাণ, এবং এটা কি বলা হয়? চার্জের কোয়ান্টাম। তো এই যে চার্জ, আমরা একটা পরিমাপ করে জানি যে একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব, এবং একটা প্রোটনের চার্জ
1.6 into 10 to the power minus 19 কুলম্ব। সুতরাং একটা পদার্থে আমরা দেখব কতটি ইলেকট্রন আদান প্রদান ঘটেছে, হ্যাঁ, ততটি অত সংখ্যাকে যদি এই দ্বারা গুণ করি তাহলে আমরা চার্জের পরিমাণটা পেয়ে যাব। এখন চার্জের পরিমাণ যখন পেয়ে গেলাম তখন আমরা দেখব যে দুই ধরনের চার্জ পেয়েছি, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। পরীক্ষা করে দেখা গেছে পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে বা নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এবং যদি বিপরীত চার্জ হয় তাহলে আকর্ষণ করে। সুতরাং আমরা একটা ধর্ম শিখে ফেললাম, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আমরা এই অধ্যায়টা শুরুতেই আমরা একটা বিন্দু চার্জ হিসাব করব। বিন্দু চার্জ মানে যে চার্জের আকার নাই, অর্থাৎ একটা পদার্থের এমন একটা চার্জ নিলাম, হ্যাঁ, যে পদার্থের আকার আয়তন নাই, বিন্দুর মতো একটা পদার্থ, ওই পদার্থের চার্জকে বলবো আমরা বিন্দু চার্জ। অর্থাৎ বিন্দু চার্জ কোনো পদার্থের, সেই পদার্থের চার্জ যে পদার্থের আয়তন শূন্য, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, অর্থাৎ বিন্দুর মতো, অর্থাৎ আধানের পরিমাণটা অতি অল্প। আমরা এই বিন্দু চার্জ যখন হিসাব করবো তখন আমরা আর দৃঢ় বস্তু চার্জটাকে বলবো নর্মাল, বিন্দু চার্জ না, তখন বস্তুর চার্জ। তাহলে বিন্দুর চার্জ হলো বিন্দুর চার্জ, আর বিন্দু মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, হ্যাঁ। সুতরাং বিন্দুর চার্জটাই হলো বিন্দু চার্জ। এখন এই বিন্দু চার্জ যখন হিসাব করবো তখন এই বিন্দু চার্জ নিয়ে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করেছে, যে একটা বিন্দুর চার্জ ধরে নিলাম Q1 আর একটা বিন্দুর চার্জ Q2। তো এটা যদি একই ধর্মী চার্জ হয় পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান, হ্যাঁ, কুলম্ব বলছে কত হবে, তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ততা। এই দুইটা সূত্র বলা হয়েছে। তো সমানুপাতিক সমান না, কারণ কি এই বলটা নির্ভর করে আধানদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর। সুতরাং এই দুইটা জিনিসকে যদি আমরা একত্রে করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হলো A proportional to Q1 Q2 divided by T square। এবং সমানুপাতিক বলছি, কুলম্ব সমানুপাতিক বলছে কারণ এই বলটা নির্ভর করে এই আধান দুইটা কোন মাধ্যমে অবস্থিত। সমানুপাতিক হলে আমরা একটা ধ্রুবক দিয়ে সমান করি, একটা ধরে নিলাম ধ্রুবক দিয়ে। এই কেটা কুলম্ব যদি দুইটা আধান শূন্য মাধ্যমে থাকে তাহলে তার মান ধরা হয়েছে 1/4 পাই এপসাইলন। আর যদি ধরো কাঁচ পানি মাধ্যমে আছে, দুইটা চার্জ পানি মাধ্যমে আছে বা অন্য কোনো মাধ্যমে আছে, তখন কে এর মানটা আমরা বলবো 1/4 পাই এপসাইলন। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বারবার একটা বলছি এপসাইলন। তাহলে শূন্য মানে বুঝবো শূন্য মাধ্যম, আর কিছু নাই মানে যে মাধ্যম বলছে সেই মাধ্যমের কথা উল্লেখ থাকবে। তো এই জিনিসটাকে বলবো আমরা এপসাইলন। এটাকে বলা হয় তড়িৎ, শূন্য মাধ্যমে তড়িৎ মাধ্যমাঙ্ক। কি বলবো আমরা? তড়িৎ মাধ্যমাঙ্ক। যেমন E নট মানে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। তড়িৎ ভেদন যোগ্যতা আমরা একটু উপরে লিখি। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। আর যদি এপসাইলন, এটা উচ্চারণ কি? এটা উচ্চারণ হলো এপসাইলন। এপসাইলন শূন্য আছে মানে শূন্য মাধ্যমে, ই মানে তোমাকে বলে দেবে কোন মাধ্যমে। সুতরাং আমরা কুলম্বের সূত্রটাকে বলতে পারি শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই T স্কয়ার। Q1 Q2 ডিভাইডেড বাই T স্কয়ার। এবং এর মানটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের অনেক সময় সুবিধা হয় অঙ্ক করতে। 1 × 10⁹
তো বেশিরভাগ আমাদের শূন্য মাধ্যমে থাকে, এই জন্য আমরা এটা ব্যবহার করি। কিন্তু যদি অন্য মাধ্যম হয় তাহলে দেখতে পাচ্ছ আমরা এপসাইলন নট দিব না। তখন আমরা আর একটা বৈশিষ্ট্য বের করি, সেটা হলো তড়িৎ মাধ্যমাঙ্ক। তড়িৎ মাধ্যমাঙ্ক আমরা শিখব। তড়িৎ মাধ্যমাঙ্কটা কি? তড়িৎ মাধ্যমাঙ্ককে আমরা কে দ্বারা প্রকাশ করব। কে মানে দুইটা ধরো আধান আছে, এক কথায় বলতে পারো, এটা আগে প্রথমে বলে দিই যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতকে তড়িৎ মাধ্যমাঙ্ক, এটা হয়ে গেল। আসলে এই সূত্রটার মেন থিম হলো যে এফ নট ডিভাইডেড বাই এফ, অর্থাৎ দুইটা আধান আছে, কোন মাধ্যমে, যে মাধ্যমে বিবেচনা করছো সেই মাধ্যমে আধান আছে, ওই দুইটা আধান একই মানের আধান একই দূরত্বে রেখে শূন্য মাধ্যমে রাখলে যে বল এবং যে মাধ্যম বিবেচনা করছো সেই মাধ্যমে রাখলে যে বল, হ্যাঁ, তাদের অনুপাতকে বলবো আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক। এবং এই ফর্মুলার গুলো যদি বসাও তাহলে এটা কি হবে, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার, এবং f এর মানটা হবে 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। তখন আমরা দেখব যে এই সবগুলো কেটে যাচ্ছে, হ্যাঁ, এপসাইলন উপরে যাচ্ছে, এপসাইলন নটটা নিচে আসছে। এই জন্য আমরা বলি তড়িৎ মাধ্যমাঙ্ক হলো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাতকে বলবো আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক। এই জন্য কুলম্বের সূত্রটা এখান থেকে একটা জিনিস মনে রাখো, তাহলে এপসাইলন সমান কত হবে, কে এপসাইলন নট। এই যে এই জিনিসটা আমরা বললাম, এখান থেকে তুমি কিন্তু যদি অন্য মাধ্যমে সাধারণত তড়িৎ ভেদনযোগ্যতা দেওয়া থাকে না, ধরো 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার, কিন্তু এই ভেদনযোগ্যতা দেওয়া নাই, তখন তোমাকে কি কাজ করতে হবে, অবশ্যই এপসাইলন মানে আমরা কি লিখতে পারবো, কে এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। আমরা অন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, এটা তখন পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কয়েকটা বিষয়ে তোমরা আরেকটু বইটা দেখবা, আর যাতে যদি কোনো দুর্বলতা থাকে সেই জিনিসটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত তোমরা অধ্যয়ন রাখবা, এই আশা রেখে আজকের মতো ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।